হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টাডি সার্কেল। আজকে চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। যারা সিটেট এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্যই কিন্তু এই ভিডিওগুলো বানানো হচ্ছে। আর আমি চাইছি তোমরা যেন খুব সহজেই প্রথমবার এক্সাম দিয়েই সিটেট ক্লিয়ার করে নিতে পারো। এমনও অনেকেই রয়েছে যারা হয়তো এইবার এক্সাম দিতে পারছে, নেক্সট টাইম হয়তো তারা আর এক্সামে বসতে পারবে না, তাদের বয়সের লিমিটেশন চলে আসবে। এমনও আছে যারা এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে, তাদের জীবনে এমন কোনো ঘটনা হতে চলেছে যে তারা হয়তো লাস্ট টাইম এক্সামের জন্য প্রিপেয়ার ভালোভাবে হয়েছে, তারপরে কিন্তু তারা আর সেই এক্সামের জন্য প্রিপেয়ার হতে পারবে না। এরকম সিচুয়েশন যাদের লাইফে রয়েছে তাদের জন্যই কিন্তু এই ভিডিওগুলো আমি বানাচ্ছি। তারা অবশ্যই ভিডিওগুলো দেখো, তাদের কথা মাথায় রেখে আমি বানিয়েছি। তো ফার্স্ট টাইম তোমরা পরীক্ষা দেবে এবং সেই পরীক্ষাটা এত ভালোভাবে দেবে যে প্রথমবার দিয়েই তোমাদের একদম এক্সাম পুরোপুরি ক্লিয়ার করে রেখে আসতে পারো। আর এক্সাম পরীক্ষা যেটাই হোক, তোমাদের যেভাবেই তোমরা প্রিপারেশন নাও না কেন, সেটা যেন পুরোপুরি একদম ভালোভাবে তোমরা নাও। সেই কারণে আমি পুরো চ্যাপ্টার ওয়াইজ ডিটেলস তোমাদের যে কোয়েশ্চেনগুলো সিটেটে আসে সেই ধরনের কোয়েশ্চেন নিয়েই কিন্তু চ্যাপ্টারের আলোচনাগুলো স্টার্ট করব। আর আমি যেগুলো পড়াচ্ছি আশা করি এর বাইরে হয়তো আর কোয়েশ্চেন আসবে না, কারণ আমি এক্সাম দিয়েছি, সেখানেও আমি কিন্তু এগুলোই বারবার পড়ে গেছি এবং এর বাইরে আমি কোনো কোয়েশ্চেন পাইনি। ফার্স্ট টাইম সিটেট যখন দিয়েছিলাম তখন ক্লিয়ার করতে পারিনি, কারণ আমার কাছে এরকম কোনো মেটেরিয়াল ছিল না। তো তারপরে যখন মেটেরিয়াল আমি নিলাম, মেটেরিয়ালটা যখন পড়তে থাকলাম, সিটেটের কিছু বই ফলো করতে থাকলাম, সেখান থেকে আমি অনেকটা বুঝতে পারলাম। 10 ইয়ার্স ফলো করলাম, সেখানেও বুঝতে পারলাম যে কি টাইপের কোয়েশ্চেন আসে। তো এর বাইরে কোনো কোয়েশ্চেন আমি পাইনি। তাই আমি তোমাদের এটাই সাজেস্ট করব যে ভিডিওগুলো আমি তোমাদের জন্য বানাচ্ছি তোমরা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, এবং ভিডিও শেষে এই চ্যাপ্টার থেকে কি কি ধরনের কোয়েশ্চেন থাকে সেগুলো আমি তোমাদের আলোচনা করে দেব। ঠিক আছে, তাহলে আজকে চ্যাপ্টারটা এখানে স্টার্ট করি। আর যারা ফার্স্ট চ্যাপ্টার, যেখানে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ড সম্পর্কে ডিটেলসে বলা রয়েছে, সেই চ্যাপ্টারটা যদি কেউ না পড়ে থাকো তাহলে আমার ভিডিওর শেষে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেই চ্যাপ্টারগুলো পড়ে নিতে পারবে। ঠিক আছে, তাহলে আজকের ভিডিও এখানে স্টার্ট করছি। আজকের ভিডিওর চ্যাপ্টারটার নাম হলো প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস। যারা সিটেট পেপার 1 দেবে, যাদের ইভিএস রয়েছে, সেই ইভিএস এর সেকেন্ড চ্যাপ্টার। তাহলে শুরু করা যাক। কি বলছে? প্রথমেই আছে লিভিং অর্গানিজম বলতে আমরা কি বুঝি, তাই তো? লিভিং অর্গানিজম আর দোজ হুইচ ক্যান রেসপন্স টু স্টিমুলি অ্যান্ড দে উইল শো গ্রোথ, ডেভেলপমেন্ট, রিপ্রোডাকশন এটসেট্রা। তার মানে কি? লিভিং অর্গানিজম মানে যারা জীব, তাই তো? যাদের জীবন আছে, যাদের বৃদ্ধি হয়, বিকাশ হয়, জনন ঘটে, তারাই লিভিং অর্গানিজম। ব্রডলি লিভিং অর্গানিজম ক্যান বি ডিভাইডেড ইন্টু টু divided into animal, plants and microorganism. Living organism can be unicellular or multicellular. তাহলে এখানে কি বললো যে পুরো লিভিং অর্গানিজম যে জীব রয়েছে, সেই জীবটাকে যদি আমরা ভাগ করি বিভিন্ন ভাগে, তাহলে তাদের 3টে টাইপে ভাগ করা হয়। একটা হচ্ছে অ্যানিমালস, একটা হচ্ছে প্ল্যান্টস, একটা হচ্ছে মাইক্রো অর্গানিজম, অর্থাৎ যেখানে ভাইরাস, ব্যাকটেরিয়া, অণুজীবগুলো রয়েছে তাদের কথা বলা হয়েছে। এই লিভিং অর্গানিজমকে এককোষী এবং বহুকোষী হিসেবেও ভাগ করা হয়ে থাকে। ঠিক আছে, এরপরে একটা কোয়েশ্চেন যেটা হচ্ছে ডিটেল ক্লাসিফিকেশন অফ লিভিং অর্গানিজম ওয়াজ ডান বাই R.H. Whittaker। তাহলে এই লিভিং অর্গানিজমটার ক্লাসিফিকেশন কে করেছেন? ডিটেল ক্লাসিফিকেশন R.H. Whittaker। কত সালে? 1959। ঠিক আছে, অ্যান্ড হি ক্লাসিফাইড অর্গানিজম ইন্টু 5 কিংডমস। তাহলে R.H. Whittaker কতগুলো কিংডমে ভাগ করেছেন লিভিং অর্গানিজমগুলোকে? 5টা রাজ্যে, 5 কিংডমস। কি কি? মোনেরা, প্রোটিস্টা, ফাঙ্গি অর ফাঞ্জি, প্লান্টি অর অ্যানিমালিয়া। এই 5টা রাজ্যের শ্রেণীবিন্যাস আমরা এটা পড়েছি, কিন্তু R.H. Whittaker 5 রাজ্যের শ্রেণীবিন্যাস করেন। কি কি? মোনেরা অর্থাৎ ব্যাকটেরিয়া, ব্লু গ্রিন অ্যালগি অর্থাৎ নীলাভ সবুজ শৈবাল যেটাকে আমরা বলি, সেগুলো হচ্ছে মোনেরার মধ্যে পড়ে। আর কিছু পড়তে হবে না ডিটেলসে। প্রোটিস্টার মধ্যে কি কি পড়ছে? এক্সাম্পল ফাইটোপ্ল্যাঙ্কটন, জুপ্ল্যাঙ্কটন, এইটুকুই মনে রাখবে। ফাঙ্গির মধ্যে কি কি পড়ছে? ইস্ট, মোলস, মাশরুম। প্ল্যান্টের মধ্যে কি কি পড়ছে? ডিফারেন্ট কাইন্ড অফ প্ল্যান্টস। আমরা যত টাইপের গাছ দেখতে পারবো, বিরুৎ, গুল্ম, বৃক্ষ, সব রকমের গাছ কিন্তু এই প্ল্যান্টের মধ্যে পড়ে যায়। অ্যানিমেলিয়া, অ্যানিমেলিয়া অর্থাৎ অ্যানিমেল, আমাদের চারিপাশে যে ভার্টিব্রেট, ইনভার্টিব্রেট অর্থাৎ যেগুলো মেরুদণ্ডী প্রাণী, অমেরুদণ্ডী প্রাণী, সবাই কিন্তু অ্যানিমেলিয়ার মধ্যে পড়ে যায়। ঠিক আছে, তাহলে R.H. Whittaker 5 রাজ্যের শ্রেণীবিন্যাস গেল। কোয়েশ্চেন কিন্তু এখান থেকে এইটুকুই, আর কিছু না। নেক্সট,
এরপরে চলে আসছি প্লান্টসের ভাগটায়। প্লান্টস বলতে কি বলছে? প্লান্টস আর মোস্টলি মাল্টিসেলুলার অর্গানিজম, হাউএভার ফিউ ইউনিসেলুলার অর্গানিজম লাইক অ্যালগি আর অলসো কনসিডার্ড অ্যাজ প্লান্টস। তাহলে প্রথম লাইনে একটা কোয়েশ্চেন পেয়ে গেলাম যে প্লান্টস হচ্ছে মোস্টলি ইউনিসেলুলার অর্গানিজম, মাল্টিসেলুলার অর্গানিজম হয়, অর্থাৎ অনেকগুলো কোষ দিয়ে গাছ তৈরি হয়। কিন্তু ইউনিসেলুলার অর্গানিজম আছে প্লান্টের মধ্যে, এমন একটা উদাহরণ কি? অ্যালগি, শৈবাল। এদের কি বলা হয়? এককোষী উদ্ভিদ বলা হয়। ঠিক আছে, সো উই ক্যান সে টার্ম প্ল্যান্ট ইজ ভেরি ব্রড অ্যান্ড ইট ইনক্লুড সিঙ্গল সেলড অ্যালগি টু ফ্লাওয়ার অ্যান্ড ফ্রুট বিয়ারিং ট্রিজ। তো এখানে কি বলছে? এরা যেমন এককোষী শৈবাল রয়েছে প্লান্টের মধ্যে, তেমনি কি বহুকোষী গাছও রয়েছে, তাছাড়াও ফুল ফল দেয় এরকম গাছও রয়েছে, অর্থাৎ সপুষ্পক উদ্ভিদ রয়েছে, অপুষ্পক উদ্ভিদ রয়েছে। প্লান্টের মধ্যে সব রকমের গাছ পাওয়া যায়। ঠিক আছে, প্লান্টস মে বি টেরিস্ট্রিয়াল অর অ্যাকোয়াটিক, অর্থাৎ স্থলজ উদ্ভিদ, জলজ উদ্ভিদ। প্লান্টস হুইচ আর প্রেজেন্ট অন দ্য ল্যান্ড সার্ফেস ইজ কল্ড টেরিস্ট্রিয়াল প্লান্ট, while the plant which floats, submerged or remains suspended in water is called aquatic plants. অর্থাৎ যখন উদ্ভিদ অর্থাৎ কোনো গাছ যখন ল্যান্ড সার্ফেসে জন্মায়, অর্থাৎ মাটির উপরে সমতল বা উঁচু জায়গায়, সেগুলোকে বলা হয় টেরিস্ট্রিয়াল প্ল্যান্ট বা স্থলজ উদ্ভিদ। আর যে প্ল্যান্টগুলো জলে ভাসে অথবা জলে ডুবন্ত অবস্থায় থাকে অথবা অন্য কিছুর সঙ্গে অ্যাটাচ হয়ে জলে বাস করছে, তো তাদের বলা হচ্ছে অ্যাকোয়াটিক প্ল্যান্টস, জলজ উদ্ভিদ। ঠিক আছে, নেক্সট হচ্ছে ডিফারেন্ট পার্ট অফ প্ল্যান্টস। প্ল্যান্টের কিছু পার্ট রয়েছে যেগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়, যেমন whole structure of plant is divided into different parts. These different parts perform different functions. Different part of plants are following. কি? roots, স্টেম, মানে এখানে বলছে একটা গাছের বিভিন্ন পার্টের কথা বলা হয়েছে। যেমন আমাদের বডি পার্টের ক্ষেত্রে আমরা হাত, পা, মাথা, গলা এরকম ভাবে ভাগ করি, তেমনি একটা গাছের বিভিন্ন টাইপের মানে বিভিন্ন পার্ট হয়। একটা গাছকে যদি আমরা ধরি তাহলে গাছের মূল থেকে স্টার্ট করব আমরা, যেহেতু মাটির নিচে যেটা গেঁথে থাকে সেটাকে আমরা বলি রুট। ইট ইজ মোস্টলি আন্ডারগ্রাউন্ড পার্ট of the plant that holds the plant in the land. In aquatic plant, it is present below the surface of water. Roots help in absorbing minerals, water from the soil, and after absorption, it is transported to different part of the plant. Roots of some plants have capacity to perform photosynthesis and store food. তো রুট সম্পর্কে কি বলছে? রুট অর্থাৎ আমরা মূল, এই মূলের সম্পর্কে কি বলছে? এরা কি করে? এরা আন্ডারগ্রাউন্ড পার্ট, অর্থাৎ গ্রাউন্ডের নিচে থাকে। জলজ উদ্ভিদের ক্ষেত্রে জলের নিচে থাকে, অনেক জলজ উদ্ভিদের ক্ষেত্রে আবার কি হয়? জলের নিচে মাটিতে গিয়েও কিন্তু মূলটা গেঁথে থাকে, এরকমও হয়। ঠিক আছে, তো এটাই বলছে। আর কি এই রুটটা কিসে সাহায্য করে, মানে মূলের কাজটা কি? এটা হচ্ছে অ্যাবজর্বিং মিনারেলস, মিনারেলগুলোকে শোষণ করতে, অর্থাৎ খনিজ লবণগুলোকে শোষণ করতে সাহায্য করে। আর জলের মধ্যে যে অ্যাকোয়াটিক প্ল্যান্টগুলোর মূলটা জলে ভাসমান অবস্থায় থাকে জলের তলায়, সেখানে কি হয়? জলের সঙ্গে মিশে থাকা খনিজ লবণ বা যে মিনারেলসগুলো রয়েছে সেগুলোকে অ্যাবজর্পশন করে। আর কি ট্রান্সপোর্টেড টু ডিফারেন্ট পার্ট অফ দ্য প্ল্যান্ট, আর এই মূল দিয়ে শোষিত যে মিনারেলগুলো তারা নেয়, সেই মিনারেলগুলো প্ল্যান্টের অন্যান্য বডি পার্টে পাঠিয়ে দেয় মূল। ঠিক আছে, এটাই বলছে। কিছু কিছু উদ্ভিদের প্ল্যান্ট কি করে? ফটোসিনথেসিস করে। আর কিছু কিছু উদ্ভিদের প্ল্যান্ট খাবার স্টোর করে রাখে। যেমন আমরা জানি, উদাহরণ কি হতে পারে? স্টোর করে রাখে খাবার মূলের মধ্যে, মূলো, তাই না? মূলের মধ্যে মূলো, যেটাকে আমরা বলি র্যাডিস, তারা খাবার স্টোর করে রাখে। আর কি ফটোসিনথেসিস করে, এরকম উদ্ভিদ রয়েছে যাদের মূল দ্বারাও তারা সালোক সংশ্লেষ করে। ঠিক আছে, এরপরে আসছে স্টেম। স্টেম বলতে কাণ্ডকে বোঝায়, তাই তো? স্টেম ইট সাপোর্ট দ্য আপার স্ট্রাকচার অফ দ্য প্লান্ট। স্টেম প্রোভাইড মেকানিক্যাল স্ট্রেংথ টু দ্য প্লান্ট সো দ্যাট ইট ক্যান স্ট্যান্ড। Water and minerals absorbed by the roots transported to different part of plant through the stem. In some plants, stem also participates in photosynthesis and also stored food. বলছে কিছু কাণ্ড আছে যারা খাবার স্টোর করে রাখে, আবার সালোক সংশ্লেষেও সাহায্য করে। ঠিক আছে, এমন গাছ তো আছে আমরা জানি, সেটা সম্পর্কে যেমন জানবো, তেমনি কাণ্ডের কাজ কি? কাণ্ডের কাজ হচ্ছে আমরা জানি মেকানিক্যাল স্ট্রেংথ বলতে এখানে গাছটাকে শক্ত করে ধরে রাখে এবং তাকে কি যেন কোনো রকম ভাবে ভেঙে না যায় গাছের উপরের অংশটা, সেই জন্য গাছটাকে শক্ত করে ধরে রাখে। আর মূল দিয়ে যে মিনারেলসগুলো, ওয়াটারগুলো শোষিত হয়, সেই জিনিসগুলো কি হয়? স্টেমের মাধ্যমে গাছে পাতা, অন্যান্য শিরা উপশিরায় পৌঁছে যায়।
এবার উদাহরণ কি, এমন কিছু প্ল্যান্ট আছে যাদের স্টেমে ফুড স্টোর থাকে। উদাহরণ হচ্ছে সুগার কেন ফুড ইজ স্টোরড ইন দ্য স্টেম। এটা একটা বড় রকমের কোয়েশ্চেন, যে কোয়েশ্চেন আসতে পারে ইন সুগার কেন ফুড ইজ স্টোরড ইন দ্য স্টেম। সুগার কেনের ফুড মানে কোন টাইপের গাছে স্টেমে ফুড স্টোর থাকে, সেটা ক্ষেত্রে সুগার কেন অপশনে থাকতে পারে। আবার উল্টো হতে পারে যে সুগার কেনের কথা দেওয়া আছে, কোথায় স্টোর থাকে, স্টেম, রুট, লিভ, ফ্লাওয়ার, এই জিনিসটা থাকতে পারে। ঠিক আছে, নেক্সট হচ্ছে লিভস। লিভস অর্থাৎ পাতা। Leaves, different plants have specific kind of leaves. Leaves are main sites of photosynthesis. They uptake CO2 from atmosphere, water and other nutrients from soil and energy from sunlight. আমরা সবাই জানি পাতার কাজ কি, সালোক সংশ্লেষ করা। তো মেন পাতার মানে কাজ হচ্ছে সালোক সংশ্লেষ করা, তাহলে পাতা ছাড়া সালোক সংশ্লেষ সম্ভব নয়। আর কি জানলাম, কিছু কিছু উদ্ভিদের কাণ্ডে এবং মূলেও কিন্তু সালোক সংশ্লেষ ঘটে, খুব কম সেটা, কিন্তু পাতার মেন কাজ সালোক সংশ্লেষ করা। তার জন্য সে কি করে, আপটেক CO2 ফ্রম অ্যাটমসফিয়ার, বাতাস থেকে বা বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই অক্সাইড নেয়, মাটি থেকে খনিজ লবণ মিশ্রিত জল শোষণ করে, আর সানলাইট থেকে এনার্জি গ্রহণ করে দিয়ে ফটোসিনথেসিস ঘটায়। কালার অফ লিভস ইজ গ্রিন ডিউ টু প্রেজেন্স অফ পিগমেন্ট ক্লোরোফিল। এইখানে একটু ক্লিক করে নাও এবং তোমরা খাতায় নোট ডাউন করো যে color of leaves is green due to presence of pigment of chlorophyll, অর্থাৎ গাছের পাতার যে সবুজ রং সেটা কি কারণে হয়, পিগমেন্ট অফ ক্লোরোফিল। এখানে আরেকটা কোয়েশ্চেন, আমাদের দেহের রক্তের রং কি কারণে হয়, পিগমেন্ট অফ হিমোগ্লোবিন। ঠিক আছে, লাল যে কারণে হয় আমাদের রক্ত, তো এটা তেমনি কালার অফ লিভস ইজ গ্রিন ডিউ টু প্রেজেন্স অফ পিগমেন্ট অফ ক্লোরোফিল। হোয়েন অ্যামাউন্ট অফ ক্লোরোফিল ইন লিভস ডিক্রিজ, কালার অফ লিভস অলসো চেঞ্জ অ্যান্ড ইট মে টার্ন টু ইয়েলো। যে গাছের পাতা হলুদ হয়ে যায়, তো সেক্ষেত্রে আমরা ভাবতে পারি সে গাছের পাতায় ক্লোরোফিলের পরিমাণ কম, তাই এই গাছের পাতা রং হয়ে গেছে হলুদ। নেক্সট হচ্ছে ফ্লাওয়ার্স। It is reproductive organ of the plant. Flower has 4 distinct parts: stamens, carpels, petals and sepals. আমরা বাংলায় যেটাকে বলি বৃতি, দলমণ্ডল, পুংকেশর চক্র এবং গর্ভকেশর চক্র, এই 4টে অংশ। ঠিক আছে, ইংলিশটা মনে রাখবে, স্টেমেন, কার্পেল, পেটালস অ্যান্ড সেপলস। এই 4টে অংশের কথা আমি কেন বলছি, কারণ কোয়েশ্চেনে এইটুকু দেয়া থাকে যে ফ্লাওয়ার্স ইট ইজ রিপ্রোডাক্টিভ অর্গান অফ দ্য প্ল্যান্ট। ফ্লাওয়ার হ্যাজ 4 ডিস্টিংক্ট পার্ট। ফ্লাওয়ার হ্যাজ 4 ডিস্টিংক্ট পার্ট বলে 4টে অপশন পরপর দেয়া থাকলো। একটাতে দেয়া থাকলো স্টেমেন, কার্পেল, পেটালস, সেপালস। আরেকটাতে দেয়া থাকলো স্টেমেন, ওভারি, কার্পেল, পেটালস। আরেকটাতে দেয়া থাকলো স্টেমেন, ফ্রুট, পেটালস, সেপালস। এরকম ভাবে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে দেয়া থাকবে, তো তোমাদের ইংলিশ টার্মটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, এই 4টে অংশ নিয়ে গঠিত। Flowers color and smell attract the pollinator like bees and other insects, and this pollinator helps in pollination. Pollinator কাদের বলছে, যারা জননে অংশগ্রহণ করে, অর্থাৎ ফুলের যে পরাগরেণুগুলো এক গাছ থেকে আরেক গাছে নিয়ে যায়, তাই তো, তাদের বলছে পলিনেটর। যেমন মৌমাছি। মৌমাছি যেমন কি করে, মৌমাছি একটা গাছের ফুলের মধু খেতে যায় যখন, তখন তার গায়ে পায়ে কি লেগে যায়, সেই পরাগরেণুগুলো লেগে যায়। আবার সেই পরাগরেণুগুলো আরেকটা ফুলের মধু খেতে গিয়ে সেখানে লেগে যায়, ফলে কি হয়, তখন ফুলের জনন ঘটে এবং তার ফলে নতুন মানে গাছের সৃষ্টি হয়। ফুলের জনন হওয়ার পরে ফলের সৃষ্টি হয়, ফল থেকে বীজ, বীজ থেকে নতুন গাছ, এইভাবেই তো হয়। তো তাদের পলিনেটর বলছে, যারা নিষেক ঘটাচ্ছে। ঠিক আছে, অ্যান্ড other insects and this pollinator helps in pollination. pollination ঘটাতে সাহায্য করে পলিনেটররা। after pollination হওয়ার পরে seed develops in the part of a flower called ovary. pollination ঘটে গেল, এবার কি করে, বীজটা ফুলের ওভারির মধ্যে বড় হতে থাকে। তাহলে বীজটা কোথায় বড় হয়, ফুলের ওভারির মধ্যে বড় হতে থাকে। দ্য ওভারি লেটার ডেভেলপস ইনটু ফ্রুট। তাহলে ওভারিটা পরবর্তী সময় ডেভেলপ হয় কিসে পরিণত হয়, অপশনে থাকতে পারে ওভারি লেটার ডেভেলপস ইনটু ফ্রুট, অর ডেভেলপস ইনটু ফ্লাওয়ার, ডেভেলপস ইনটু কার্পেলস, এরকম ভাবে অপশন দেওয়া থাকতে পারে। তাহলে ওভারি লেটার ডেভেলপস ইনটু দ্য ফ্রুট, এটা মাথায় রাখতে হবে। নেক্সট হচ্ছে ফ্রুট। Fruit it is the seed bearing structure. It protects the seed and later helps in seed dispersal. Fruits of different plants are of specific color and they have their unique taste. Some fruits are also ate as vegetables.
বলছে এদের নিজস্ব একটা স্ট্রাকচার রয়েছে। ফ্রুটের ক্ষেত্রে তাদের নিজস্ব বীজ যেগুলো, তাদেরও একটা স্ট্রাকচার রয়েছে। প্রত্যেকটা ফ্রুটের আলাদা আলাদা বীজ হয় এবং সেই বীজের স্ট্রাকচারও আলাদা হয়, সেটা আমরা জানি। তেমনি কি হয়, তাদের টেস্টটাও আলাদা হয়, কালারটাও আলাদা হয়। এক একটা ফলের এক এক রকম গঠন হয়, এক এক রকম কালার হয়, এক এক রকম টেস্ট হয়। এমন কিছু ফল আছে যাদের আমরা ভেজিটেবল হিসেবেও ব্যবহার করে থাকি, জানবো তাদের কথা পরে। সিডস, দে কন্টেন টাইনি এমব্রায়ো ইনসাইড। সিডস এর মধ্যে কি থাকে? ছোট ভ্রূণ থাকে। সিডস অলসো কন্টেন দ্য ফুড হুইচ সাপ্লাইজ এনার্জি অ্যান্ড মেটেরিয়াল ফর গ্রোথ আনটিল দ্য প্ল্যান্ট গ্রো ইটস ফার্স্ট লিভস অ্যাবভ দ্য গ্রাউন্ড। খুব ইম্পর্টেন্ট একটা টার্ম, ইম্পর্টেন্ট একটা লাইন। কি বলছে? সিডস অলসো কন্টেন দ্য ফুড। সিডস মানে বীজ, তো নিজে বীজের মধ্যে কি থাকে? দে কন্টেন টাইনি এমব্রায়ো ইনসাইড। সিডস এর ভেতরে ছোট্ট একটা ভ্রূণ থাকে। আমরা যেমন জানি যে ডিম্বাশয়ের ভেতরে ছোট্ট একটা ডিম্বাণু থাকে, ভ্রূণ থাকে। সেই ভ্রূণটা যতক্ষণ না লিভস, সেই ভ্রূণ থেকে যতক্ষণ না একটা পাতা মাটির বাইরে বেরিয়ে আসছে, ততক্ষণ পর্যন্ত তাকে খাদ্যকে সাপ্লাই করবে। কারণ পাতা বেরোনোর আগে পর্যন্ত তো সালোক সংশ্লেষ হবে না। পাতা না বাড়লে, না সালোক সংশ্লেষ হলে তাহলে সেই গাছটা বড় হবে কি করে? সিড থেকে ভ্রূণটা বেরোবে কি করে? তাহলে তখন কে তাকে খাবার দেবে? তখন এই সিডটাই ভ্রূণটাকে ফুড অর এনার্জি সাপ্লাই দেবে। তার ফলে সে ধীরে ধীরে খাবারটা পাবে, এনার্জি পাবে, ফলে গ্রো হবে এবং প্রথম লিভ যেই তৈরি হয়ে যাবে, তারপর তার কাজ হলো সালোক সংশ্লেষ করা। বুঝতে পেরেছি? নেক্সট, ডিফারেন্ট টাইপস অফ প্ল্যান্টস অন দ্য বেসিস অফ ফিজিক্যাল ক্যারেক্টার। তাদের ফিজিক্যাল ক্যারেক্টারের উপর ডিপেন্ড করে বিভিন্ন প্ল্যান্টকে ভাগ করা হয়েছে। যেমন ক্লাসিফিকেশন অফ প্ল্যান্টস অন দ্য বেসিস অফ ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স আর গিভেন বিলো। যেমন হার্বস। Herbs it is delicate seed-bearing plants which lacks woody stem and it cannot stand erect. সোজাভাবে দাঁড়াতে পারে না। Herbs are commonly used for flavoring food as medicines and perfumes like brinjal, coriander, tomato, tulsi. আমরা কেন ব্যবহার করি হার্বস গুলো? যেমন হচ্ছে কোরিয়ান্ডার, ধনেপাতা। আমরা কিসে ব্যবহার করি? বিভিন্ন রকম তরকারিতে ব্যবহার করি, মাছের ঝোলে ব্যবহার করি, আমরা যখন পনির রান্না করি তখন ব্যবহার করি। তাতে কি হয়? কোরিয়ান্ডারটা কি হয়? স্মেলে সাহায্য করে, ফ্লেভার করে ফুডটাকে, তাই না? তাছাড়াও এদের কিছু মেডিসিনাল ভ্যালু রয়েছে। আর কি? এদের যে সুন্দর গন্ধটা আমরা যেটা পাই পারফিউম হিসেবে খাবারে, কারি পাত্তা, এগুলো কিন্তু ফ্লেভারিং ফুড, মেডিসিনাল ভ্যালু রয়েছে, পারফিউমস রয়েছে। তো এদের বলা হয় হার্বস। কিন্তু কারি পাত্তাটাকে আমরা হার্বস বলবো না, কারণ তাদের কাষ্ঠ হলো মানে শক্ত হয়, কারি পাতা গাছের কাষ্ঠটা, ঠিক আছে? তো হার্বস এদের বলছে এরা সোজাভাবে দাঁড়াতে পারে না, ঠিক আছে? দাঁড়াতে পারে না সোজাভাবে। এরপরে আসছে shrubs. It is small to medium sized woody plant. Its stem is not as strong as tree. মানে ট্রির মতো স্ট্রং নয়, কিন্তু মোটামুটি হার্বসের থেকে স্ট্রং। It serves several main stem arises at or near the ground. Rose, bougainvillea and cotton. মানে ছোটখাটো গাছ হয়, পুরোপুরি শক্তপোক্ত হয় না, মানে একেবারে ছোট হাইটের গাছ হয়, মাটির থেকে একটু উপরের দিকে কাণ্ডটা থাকে, ঠিক আছে? কি কি? রোজ, বুগনভেলিয়া, কটন, মনে রাখতে হবে এগুলো। ট্রিজ, ট্রিজ বলতে আমরা বুঝি দে আর স্ট্রং প্ল্যান্টস, মে বি ভেরি টল অর মিডিয়াম হাইট, স্টেমস আর স্ট্রং, উডি অ্যান্ড আর নোন অ্যাজ ট্রাঙ্কস। ট্রি যাদের আমরা বলছি তাদের যে ট্রি স্টেমটা রয়েছে, স্ট্রং স্টেম, সেটাকে আমরা ট্রি ট্রাঙ্ক বলে থাকি। ব্রাঞ্চেস গ্রো আউট অফ দ্য ট্রিজ ট্রাঙ্ক, ম্যাঙ্গো ট্রি, ব্যানিয়ান ট্রি। তো ট্রি ট্রাঙ্ক থেকে আরো বিভিন্ন রকমের শক্তপোক্ত শাখা প্রশাখা বেরোয়, উদাহরণ ম্যাঙ্গো ট্রি, ব্যানিয়ান ট্রি, ঠিক আছে? আরো রয়েছে নাম্বার 4, ক্লাইম্বার। Climbers কাদের বলছে? They are the plant that does not have stem and if stem is present it is very weak. These plants grow readily on support or over other plants like money plant, grapevine, pea. অর্থাৎ ক্লাইম্বার যাদের বলছে এরা সোজাভাবে কখনোই দাঁড়াতে পারে না, এবং যদি বা কাণ্ড থাকে তাদের কাণ্ডটা এতটাই উইক থাকে যে অন্য প্ল্যান্টের সাহায্যে তাদের জড়িয়ে জড়িয়ে উঠতে হয়, যেমন মানি প্ল্যান্ট, গ্রেপাভাইন, পি, মটরশুটি গাছ, ঠিক আছে? এরা। নেক্সট হচ্ছে ক্রিপার। দিস প্ল্যান্টস অলসো হ্যাভ ভেরি উইক স্টেম, এটারও উইক স্টেম, অ্যান্ড প্ল্যান্টস ক্রিপ অলসো দ্য সার্ফেস অফ গ্রাউন্ড অ্যান্ড স্প্রেড অন দ্য গ্রাউন্ড। কিন্তু ক্রিপাররা কি হয়? এদের উইক স্টেম থাকা সত্ত্বেও গ্রাউন্ডে ছড়িয়ে ছড়িয়ে এগিয়ে যায়, যেমন কি ওয়াটারমেলন, পাম্পকিন, বোটল গোর্ডস, এগুলো কিন্তু ক্রিপারদের উদাহরণ, ঠিক আছে? টাইপ অফ প্ল্যান্টস অন দ্য বেসিস অফ লাইফ স্প্যান।
ক্লাসিফিকেশন অফ প্ল্যান্টস অন দ্য বেসিস অফ লাইফ স্প্যান কি কি? অ্যানুয়াল প্ল্যান্টস, বাইনিয়াল প্ল্যান্টস, পেরিনিয়াল প্ল্যান্টস। আমরা জানি 1 বর্ষ 2 বর্ষজীবী উদ্ভিদ, 1 বর্ষজীবী উদ্ভিদ আর বহু বর্ষজীবী উদ্ভিদ, এটাই বলা হয়েছে। এবার যারা বাংলায় এটা বুঝতে পারছো, জানছো, তো কি বলতে চাইছে বুঝতে পারছো। ইংলিশ টার্মগুলো আমরা জানি। অ্যানুয়াল প্ল্যান্টস, দিস প্ল্যান্টস কমপ্লিট ইটস হোল লাইফ সাইকেল উইদিন আ ইয়ার ফ্রম জার্মিনেশন অফ দ্য সিডস টু প্রডিউস অফ সিডস। মানে 1 বছরেই তাদের ভ্রূণ থেকে সিড, মানে সিড থেকে ভ্রূণ তৈরি হলো এবং কি ওটাকে বলা হয় জার্মিনেশন অফ সিড, ঠিক আছে, হলো, এবং পরবর্তী সময় সিড তৈরি আগে পর্যন্ত পুরোপুরি ঘটনাটা ঘটে গেল। গাছ হলো, গাছ হওয়ার পরে সেখানে ফসল হলো, ফসলের পরে আবার বীজ তৈরি হলো। পুরোপুরি এই ঘটনাটা 1 বছরের মধ্যে ঘটে। উদাহরণ হুইট, মেজ, সানফ্লাওয়ার, এগুলো, ঠিক আছে। এরপরে হচ্ছে biennial plants. These plants take 2 years to complete its biological life cycle. In first year, plant grows roots, stem, leaves, and in the second season, it bears flowers, carrot, radish. তো দ্বিবর্ষজীবী উদ্ভিদের ক্ষেত্রে প্রথম বছরে এরা মূল, কাণ্ড এবং পাতাটার বৃদ্ধি ঘটায়। সেকেন্ড সিজনে এদের ফুল হয় এবং সেখান থেকে ফল হয়, যেমন ক্যারট, র্যাডিশ, ঠিক আছে। তারপরে হচ্ছে পেরিনিয়াল প্ল্যান্টস। These plants live for many growing seasons. Roots of this plant develop in large area. Perennial flowering plant grows and bloom in the spring and summer. মানে পেরিনিয়াল প্ল্যান্টের যে ফ্লাওয়ারিং প্ল্যান্টগুলো গ্রো হয় এবং ব্লুম হয় সেটা হয় স্প্রিং এ এবং সামারে, ঠিক আছে, টাইমটা মনে রাখবে। ডাই ব্যাক ইন অটাম অ্যান্ড উইন্টার, এবং অটাম আর উইন্টারে সবই ডাই ব্যাক, মানে পাতা ঝরে যায়, পাতা ঝরার পরে আবার অটাম উইন্টার হয়, সেই সময় তাদের পুরোপুরিভাবে ডাই ব্যাকের সময় চলে আসে। দেন এগেন রিটার্ন উইথ ফ্লাওয়ার ইন দ্য নেক্সট সামার ফ্রম সেম রুট। আবার যখন পুরোপুরি পাতা ঝরে যায়, তারপরে আবার যখন নেক্সট সামার আর স্প্রিং হয়, সেই সময় আবার নতুনভাবে পাতা গজায়। এরকম গাছ আমরা কোথায় দেখেছি? ম্যাঙ্গো, অ্যাপল, ঠিক আছে, এরকম গাছ হয় পেরিনিয়াল প্ল্যান্টস, ঠিক আছে। নেক্সট হচ্ছে other type of plants. On the basis of their requirements of water and nature of the soil on which plants are growing, plants are categorized into the following. কি বলছে এখানে? জলের উপর ভিত্তি করে, অর্থাৎ জলের পরিমাণ কতটা লাগে, নেচারের উপর ভিত্তি করে, মাটির প্রকৃতির উপর ভিত্তি করে এই প্ল্যান্টগুলোকে ভাগ করা হয়েছে। কি কি? হাইড্রোফাইট, জেরোফাইট, মেসোফাইট আর হ্যালোফাইট। হাইড্রোফাইট অর্থাৎ হাইড্রো থেকে আমরা বুঝতে পারছি জলজ উদ্ভিদ, plants that grow in water. Lotus, water lily, these plants have different adaptation like coating of wax on the surface of leaves. তাহলে হাইড্রোফাইট উদ্ভিদের আমরা বৈশিষ্ট্য কি জানবো? কোটিং অফ ওয়াক্স। তাহলে যদি অপশনে থাকে যে কোন টাইপের উদ্ভিদের পাতায় কি থাকে, কোটিং অফ ওয়াক্স, মোমের কোটিং থাকে, তাহলে তারা কি টাইপের উদ্ভিদ? হাইড্রোফাইটস। উদাহরণ কি? ওয়াটার লিলি, লোটাস। এরপরে হচ্ছে জেরোফাইট। These plants normally grow in those areas which have deficient water supply like desert condition. Desert condition এ থাকে xerophyte উদ্ভিদ। These plants have normally deep root, pointed, waxy and small leaves. এক্ষেত্রেও waxy থাকবে, কিন্তু waxy like coating of wax on the surface of leaves, এই লাইনটা পুরোপুরি থাকবে হাইড্রোফাইটস এর ক্ষেত্রে, কিন্তু xerophytes এর ক্ষেত্রে waxy and small leaves থাকবে, ঠিক আছে, এই দুটো জিনিসই থাকবে। তোমরা অপশন ঠিক বুঝতে পারবে, ঠিক আছে। ডিপ রুট, পয়েন্টেড, waxy and স্মল লিভস জেরোফাইটের মানে হচ্ছে বৈশিষ্ট্য। মেসোফাইট কি? দিস প্ল্যান্টস নর্মালি গ্রো ইন অ্যান এনভায়রনমেন্ট হুইচ ইজ নেদার ভেরি ড্রাই অর নর ভেরি ওয়েট। ম্যাঙ্গোনি মানে নাতিশীতোষ্ণ আবহাওয়ায় যে উদ্ভিদগুলো জন্মায়, যেখানে জল, মাটি সবকিছু একদম অ্যাভারেজ পরিমাণে থাকে, 50-50। হ্যালোফাইটস, দিস প্ল্যান্টস ইউজুয়ালি গ্রো ইন আ স্যালাইন সয়েল ম্যানগ্রোভস, মানে লবণাক্ত উদ্ভিদের, মানে লবণাক্ত মাটিতে জন্মায় যে সকল উদ্ভিদ, ম্যানগ্রোভ অরণ্য। দিস প্ল্যান্টস হ্যাভ স্পেশাল অ্যাডাপ্টেশন ইন রুট লাইক দে শো গ্রোথ অ্যাবভ দ্য সার্ফেস অফ ল্যান্ড, যেমন হচ্ছে রাইজোফোরা। হ্যালোফাইটস এর একটা উদাহরণ মনে রাখবে, রাইজোফোরা। ম্যানগ্রোভ অরণ্য, স্যালাইন সয়েলে এরা জন্মায়, ঠিক আছে। এরপরে আসছি সিগনিফিকেন্স অ্যান্ড ইম্পর্টেন্স অফ প্ল্যান্টস। কি ইম্পর্টেন্স রয়েছে আমাদের লাইফে প্ল্যান্টসের, এটা তোমাদের জানতে হবে। এখান থেকে কোয়েশ্চেন এসেছিল, আমি পেয়েছিলাম, ঠিক আছে। কোয়েশ্চেনটাও এমন ভাবে ছিল, তখন আমি বুঝতে পারিনি। তো তোমাদের এটাই বলবো, তোমরা প্রত্যেকটা লাইন যেন ঠিকভাবে পড়ে যাও। প্লান্ট প্রোভাইড অক্সিজেন টু অ্যানিমালস হুইচ দে ব্রিথ অ্যান্ড দে আর দ্য প্রাইমারি প্রডিউসার অফ দ্য ফুড on the earth, and every organism depends on plants for food directly or indirectly. তাহলে প্রাইমারি প্রডিউসার কাদের বলছে? প্লান্টদের বলা হচ্ছে। কেন? কারণ আমরা পুরোপুরি ভাবে না হলেও ডিরেক্টলি ইনডিরেক্টলি
দুটো ভাবেই প্লান্টের উপর ডিপেন্ডেন্ট। পুরোপুরি ভাবে কি বলবো, আমরা পুরোপুরি উদ্ভিদের উপর ডিপেন্ডেন্ট। তো কিছু অর্গানিজম আছে বা যারা ইনডিরেক্টলি ডিপেন্ডেন্ট, ঠিক আছে, এরকম ভাবে বলা যেতে পারে। তো প্ল্যান্ট আমাদের অক্সিজেন প্রোভাইড করে, তাই তো, এবং এটা আমাদের প্রাইমারি প্রডিউসার হিসেবে পরিচিত। প্ল্যান্টস প্রোভাইড শেল্টার টু বার্ডস, ইনসেক্টস অ্যান্ড মেনি আদার অ্যানিমালস। তাহলে শেল্টার কাদের দেয়? বার্ডসদের এবং অন্যান্য অ্যানিমালদের। প্ল্যান্ট হেল্প ইন মেনটেনিং টেম্পারেচার, ওয়াটার সাইকেল অন দ্য আর্থ, অ্যান্ড ইট অলসো হেল্পস ইন প্রিভেন্টিং সয়েল এরোশন। তাহলে প্রিভেন্টিং সয়েল এরোশন বলতে মাটির ক্ষয় রোধ করে, আর কি টেম্পারেচার মেনটেন করে, ওয়াটার সাইকেলে সাহায্য করে। আমাদের যে জলচক্র রয়েছে, আর্থ থেকে পুরোপুরিভাবে সমুদ্র, নদী, নালা জল বাষ্পভূত হচ্ছে, সেখান থেকে আবার জল মেঘ হয়ে বৃষ্টির উপর ঝরে পড়ছে। এই যে ওয়াটার সাইকেলটা, এই পুরোপুরি সাইকেলটাও ডিপেন্ড করে প্ল্যান্টের উপর, ঠিক আছে। Plant provide all desired nutrient which are essential for growth and development of humans. Humans-এর গ্রোথ এবং ডেভেলপমেন্টের জন্য যতটা পরিমাণ আমাদের বডিতে নিউট্রিয়েন্টসের প্রয়োজন হয়, সেটা সাপ্লাই আমরা কোথা থেকে পাই? পুরোপুরিভাবে প্লান্ট থেকে পাই। প্ল্যান্ট প্রোভাইড ফলোইং মেটেরিয়াল ফর হিউম্যান টু কনজিউম। কি কি দেয় আমাদের? ক্রিল দেয়, পালসেস দেয়, রুটস দেয়, স্টেম দেয়, লিভস, মানে যা কিছু আছে গাছের প্রত্যেকটা পার্ট আমরা ব্যবহার করতে পারি। মূল থেকে শুরু করে, যদি মূল বলি, রুটস, আমরা রুটস খাই, র্যাডিশ, টার্নিপ, ক্যারোট, বিটরুট, এগুলো আমরা খাই রুটসে। তারপরে কি স্টেম হিসেবে আমরা জিঞ্জার, গার্লিক, পটেটো, অনিয়ন ব্যবহার করি। মাথায় রাখবে, নিচ থেকে উপরের দিকে যাবে। মূল হিসেবে আমরা র্যাডিশ, টার্নিপ, ক্যারোট, বিটরুট এগুলো খাই। তারপরে স্টেম অর্থাৎ কাণ্ড, তাহলে আদা কিন্তু কাণ্ড, জিঞ্জার কাণ্ড, গার্লিক কাণ্ড, ঠিক আছে, রসুন কাণ্ড, পটেটো কিন্তু কাণ্ড, অনিয়ন কিন্তু, এগুলো সব কাণ্ড। কোয়েশ্চেন আসে কিন্তু যে জিঞ্জারটা স্টেম না রুট, এগুলো কিন্তু আসে এরকম ভাবে, ঠিক আছে, গুলিয়ে ফেলবে না। এরপরে কি? স্টেমের পরে আমরা আসবো লিভস। লিভসের ক্ষেত্রে আমরা কোন গাছগুলোর পাতা খাই? ক্যাবেজ, স্পিনাচ, এগুলো খাই। আর কি? ক্রিল, পালসেস, এগুলো তো আমরা জানি। পালস কোনগুলোকে বলে? ডালগুলোকে। অরহর, মুগ ডাল, হর্স গ্রাম, আদার কাইন্ড অফ গ্রামস। আর ক্রিলস কোনগুলো? শস্য, রাইস, হুইট, মিলেট, মাইস, বার্লি, ওটস, এগুলো আমরা খাই। আর কি? ফ্রুট অ্যান্ড ভেজিটেবল, অ্যাপেল, বানানা, অরেঞ্জ, ম্যাঙ্গো, ব্রিঞ্জাল, টমেটো, এগুলো আমরা ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল দুটো হিসেবে খাই। নাটস ক্ষেত্রে আমরা আমন্ড, ওয়ালনাট, কাজু, পিনাট, এগুলো। সিডস হিসেবে আমরা ডিফারেন্ট কাইন্ড অফ গ্রাম, বিন, ডিফারেন্ট কাইন্ড অফ ক্রিলস ব্যবহার করে থাকি। এরপরে কি বলছে? প্লান্ট প্রোভাইড অয়েলস to consume mustard oil, groundnut oil, coconut oil, sunflower oil, etc. Mostly oil are obtained by crushing of the seeds. Some oils of commercial importance are obtained from the leaves and fruit. মোস্টলি আমরা অয়েল কোথা থেকে পাই? সিড থেকে। আর তাছাড়াও আরো কোথা থেকে পাওয়া যায়? পাতা এবং ফ্রুট থেকেও পাওয়া যায় কিন্তু। প্লান্ট প্রোভাইড মেটেরিয়াল দ্যাট হ্যাভ মেডিসিনাল ভ্যালু। এবার মেডিসিনাল ভ্যালু কি কি জিনিস পাই আমরা প্লান্ট থেকে? তুলসী, নিম, গার্লিক, অ্যালোভেরা, সিঙ্কোনা, পপি, এটসেট্রা, and some of the plant that have medicinal value. আরো কিছু কোয়েশ্চেন। দেয়ার আর সাম ফ্লাওয়ার হুইচ আর কনজিউম কাচনার ইন উত্তরপ্রদেশ। এটা একটা কোয়েশ্চেন। কাচনার ইন উত্তরপ্রদেশ থেকে আমরা পাই, যেটা হচ্ছে একটা ফ্লাওয়ার, ঠিক আছে। বানানা ফ্লাওয়ার পাই কেরালা থেকে, সার্জন ফ্লাওয়ার পাই মহারাষ্ট্র থেকে। প্রচুর আসে কোয়েশ্চেন এখান থেকে, যে সার্জন ফ্লাওয়ার কোথা থেকে আসে, বানানা ফ্লাওয়ার কোথায় বিখ্যাত, উত্তরপ্রদেশের কোন ফ্লাওয়ার, ঠিক আছে, এগুলো। প্লান্টস লাইক টিক, শাল, সিসেম প্রোভাইড উড ফর ভেরিয়াস ইউজেস। ডিফারেন্ট কাইন্ড অফ ব্যাম্বু প্রোভাইডস পেপার, মানে টিক, শাল, সিসেমি প্রোভাইড উড, এগুলো থেকে আমরা কাঠ পাই বিভিন্ন রকম জিনিস তৈরিতে। আমরা জানি বিভিন্ন প্রসাধনী, যেমন হচ্ছে খাট, আলমারি, ড্রেসিং টেবিল, এগুলো থেকে তৈরি করার জন্য টিক, শাল, সেসেমি উড প্রোভাইড করে। আর কি? ব্যাম্বু প্রোভাইডস পেপার, আমরা বাঁশ গাছ থেকে পেপার পাই। বাবুল, আকাশিয়া অ্যান্ড কিকার ট্রি প্রডিউস দ্য গাম, এবং আঠা তৈরি হয় বাবুল, আকাশিয়া, কিকার ট্রি থেকে। প্লান্ট লাইক কটন অ্যান্ড জুট প্রোভাইডস ফাইবার ফর ক্লোথ মেকিং, ব্যাগস, রোপস, এটসেট্রা। এবং আমাদের জামা কাপড় তৈরি, দড়ি তৈরি, এগুলো আমরা কোথা থেকে পাই? কটন এবং জুট গাছ থেকে আমরা পাই। ডিফারেন্ট কাইন্ড অফ beverage are obtained from plant and plant products like tea, coffee and alcoholic drink. Plants provide numerous kind of spices, perfume, dye, natural color. তাহলে এই beverage are obtained from plant produce like tea, coffee and alcoholic drink, মানে এগুলো আমরা কি হিসেবে ব্যবহার করি? beverage হিসেবে ব্যবহার করি। আর কি? বিভিন্ন রকম স্পাইস, পারফিউম, ডাইস, ন্যাচারাল কালার হিসেবেও আমরা এগুলো ব্যবহার করে থাকি, ঠিক আছে। তাহলে এই পুরো প্ল্যান্টসের পার্ট হয়ে গেল। আর একটু আছে তোমাদের বলে দিই। এরপরে চলে আসছি অ্যানিমেল, কিন্তু অ্যানিমেলটা আজকে আমি তোমাদের পড়াবো না, প্ল্যান্টসের এইটুকুই পড়াবো, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর তোমরা তারপরে আর ভিডিওটা দেখবে না।
তার জন্য আমি তোমাদের প্ল্যান্ট সম্পর্কে পুরোপুরি বলে দিলাম। আর একটুখানি আছে ফিউ স্পেশাল প্ল্যান্টস অ্যান্ড দেয়ার ইউনিক ফিচার, যেখান থেকে ভরি ভরি কোয়েশ্চেন আসে। তো কিছু গাছের নাম তোমাদের খাতায় লিখে নিতে হবে, আমি এটাই বলবো, কারণ এখান থেকে কোয়েশ্চেন আসবেই আসবে। এই প্ল্যান্ট নেম নেপেন্থিস, ট্র্যাপ অ্যান্ড ইট ফ্রগস, ইনসেক্টস অ্যান্ড ইভেন মাইস। প্ল্যান্ট ইজ অলসো নোন অ্যাজ পিচার প্ল্যান্ট, কলসপত্রী উদ্ভিদ কথা বলা হচ্ছে, কিন্তু ওর নাম কি? আর একটা নাম হলো নেপেন্থিস। যেহেতু পিচারের মতো শেপ, তাই একে পিচার প্ল্যান্ট বলা হয়। এবং এরা কি করে? ট্র্যাপ ইট ফ্রগ, মানে ট্র্যাপ অ্যান্ড ইটস ফ্রগস, মানে ব্যাং খেয়ে নেয়, বিভিন্ন রকম পোকামাকড় খায়, এমনকি ইঁদুর পর্যন্ত খেয়ে নেয়। এই গাছটা খেয়ে নেয় বলতে কি, ট্র্যাপ করে এবং তাদেরকে নিচড়ে মুচড়ে তার যে নিউট্রিশনটা রয়েছে, যে পুষ্টিটা রয়েছে, তার বডি থেকে পুরো শোষণ করে নেয়। প্রাণী ভক্ষণকারী উদ্ভিদ। ইট ইজ ফাউন্ড ইন অস্ট্রেলিয়া। কোথায় পাওয়া যায়? অস্ট্রেলিয়ায়। আর কোথায়? ইন্দোনেশিয়া অ্যান্ড মেঘালয়া ইন ইন্ডিয়া। তাহলে দুটো জায়গায় পাওয়া যায় ইন্ডিয়ার বাইরে, অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়ার। ইন্ডিয়াতে কোথায় পাওয়া যায়? মেঘালয়াতে পাওয়া যায়। ঠিক আছে। এরপরে টমেটো, পটেটো, গ্রিন চিলি কেম টু ইন্ডিয়া ফ্রম সাউথ আমেরিকা। তাহলে ইন্ডিয়াতে কোথা থেকে এসেছিল টমেটো, পটেটো, গ্রিন চিলি? আমাদের মনে রাখতে হবে আলুর তরকারির কথা। আলুর দমের ক্ষেত্রে আমরা কিন্তু আলুর যে মেন তরকারি আমরা করি মাখা করে, সেখানে আমাদের মেন এলিমেন্ট হিসাবে মনে রাখতে হবে টমেটো এবং গ্রিন চিলি। এই টমেটো এবং গ্রিন চিলি আলুর দমের সঙ্গে ভালো যায়। আর এই গ্রিন চিলি আর টমেটো আর আলু, এই তিনটে কোথায় এসেছিল আমাদের ইন্ডিয়াতে? সাউথ আমেরিকা থেকে। এরপরে ক্যাবেজ, অরেঞ্জ, পি কেম ফ্রম ইউরোপ। এটা এমনি মনে রাখবে। ভিন্ডি, ওকরা, ভিন্ডিকে বলা হয় ওকরা। কফি বিন ফ্রম আফ্রিকা টু ইন্ডিয়া। এবং ভিন্ডি এবং কফি বিন এটা এসেছিল ইন্ডিয়াতে আফ্রিকা থেকে। ঠিক আছে। এরপরে আসি দ্য খেজাদি ট্রি। এই খেজাদি ট্রিটাও লিখে নাও। আর ফাউন্ড মেনলি ইন ডেজার্ট এরিয়া। এটা ডেজার্ট এরিয়ায় পাওয়া যায়। ইট ডাজ নট নিড মাচ ওয়াটার টু গ্রো। প্ল্যান্টস হ্যাজ মেডিসিনাল ভ্যালু। Bark is used as medicines. People cook and eat its fruit and leaves. Wood of this plant is not attacked by the insect. এই যে খেজুরি ট্রির কথা বলা হয়েছে, মেনলি মরুভূমি এলাকায় পাওয়া যায়। আর কি এর মানে বৃদ্ধির জন্য, গাছটার বৃদ্ধির জন্য বেশি জলের প্রয়োজন হয় না। তো এর একটা মেডিসিনাল ভ্যালু রয়েছে, যে এর গাছের ছালটা মেডিসিন হিসেবে অনেকে ব্যবহার করে থাকে। আর কি এখানকার যে লোকাল পিপল, এরা কি করে রান্না করে, এর গাছের ফলটাকে এবং পাতা আর কাঠগুলোকে কি করে, মানে ফলটাকে রান্না করে, এবং এই গাছে যে পাতা এবং কাঠ রয়েছে সেটা কোনো রকম ভাবে ইনসেক্ট দ্বারা অ্যাট্রাক্টেড হয় না, অর্থাৎ কোনো ইনসেক্ট এই পাতার বা গাছের ক্ষতি করতে পারে না। তাই এর মেডিসিনাল ভ্যালু রয়েছে, সেটার জন্য তারা ব্যবহার করে। Banyan tree's root hangs down from the branches and provides support like pillars. Its underground roots is also well developed and spread in the land surface. আমরা জানি বট গাছের কথা। কি হয়, গাছের যে শাখা প্রশাখা থাকে সেখান থেকে ঝুড়ি হিসেবে ব্রাঞ্চেস গুলো নেমে পড়ে এবং পিলারের মতো সাপোর্ট দেয়। এই ইংলিশ টার্মগুলো মনে রাখতে হবে। এবং আন্ডারগ্রাউন্ড যে রুটটা থাকে, যেহেতু বট গাছ অনেক বড় হয়, তো রুটটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকবে, তাই না? গাছটাকে তো নাহলে পড়ে যাবে গাছটা। তো সেই হিসাবে রুটটাও অনেক বেশি বেশি করে ল্যান্ডের অনেকটা সারফেস জুড়ে থাকে। এরপরে ডেজার্ট ওক। A tree found in Australia, desert oak টা পাওয়া যায় অস্ট্রেলিয়াতে। It grows up to height of 12 to 15 feet above the land and root of these plants go deep inside till they reach water. Trunk of this plant has capacity to store water. Sometimes local people also use this stored water to drink by placing thin pipe in trunk. Desert oak টা খুব ইন্টারেস্টিং একটা গাছ, যেটা অস্ট্রেলিয়ায় পাওয়া যায়। এটা মনে রাখবে, ডেজার্ট ওকটা কি হয়, হাইট তেমন হয় না, 12 থেকে 15 ফিট। সাধারণত একটা লম্বা চওড়া লোকের হাইট কত হয়? 6 ফিটের উপরে, তাই না? তো দুটো লম্বা লোক 6 ফিটের উপরে, মানে 12 থেকে 15 ফিট। তাহলে খুব লম্বা হয় না, একটা ঘরের থেকে আর একটুখানি লম্বা হয়। ঠিক আছে, মানে 1.5 তলা ঘর বলতে পারো। ঠিক আছে। তো 12 থেকে 15 ফিট লম্বা হয় গাছটা, বেশি বড় হয় না। কিন্তু যে মূলটা হয় সেটা এতটাই মানে ছড়িয়ে থাকে, এতটা দূর পর্যন্ত ছড়িয়ে থাকে, যতক্ষণ না তারা জল পায় ততদিন কিন্তু ছড়িয়ে থাকতে পারে। তো যতটা এদের হাইট, তার থেকে কিন্তু অনেক বেশি এদের মূল, মানে 40 ফিট পর্যন্ত এদের মূল কিন্তু ছড়িয়ে যেতে পারে। যেখানে জল পাবে তত দূর ছড়িয়ে যাবে। ঠিক আছে। তো কি হয়, তারপরে জলটা নিয়ে এসে তাদের মূল দ্বারা জলটা শোষণ করে ওদের যে গাছের কাণ্ডটা রয়েছে সেখানে স্টোর করে রাখে। তো লোকাল পিপল, অস্ট্রেলিয়ার লোকাল পিপল কি করে, এই গাছের কাণ্ডে ছোট ছোট পাইপ ঢুকিয়ে সেখান থেকে জল বের করে তারা কিন্তু জলগুলোকে খায়। ঠিক আছে। এরপরে দুটো গাছ হচ্ছে ক্রোটন।
Roots of this plant is limited to the surface of land, so when plants faces water deficient condition, its leaves start turning yellow. ক্রোটন গাছের এটাই হচ্ছে বৈশিষ্ট্য, যদি দেখে যে আশেপাশের কন্ডিশন খুব খারাপ তো তখন এর পাতাটা কিন্তু হলুদ হয়ে যেতে থাকে। মানে কি বলতে চাই, যেখানে জলের যখন কমতি দেখা যায় বা জলের পরিমাণ কম হতে থাকে তো সেক্ষেত্রে তার পাতার রং হলুদ হতে থাকে। দিস ইউনিক কোয়ালিটি অফ প্লান্ট টেলস অ্যাবাউট দ্য অ্যাভেবিলিটি অফ ওয়াটার অ্যান্ড দ্যাট ইজ রিজন দ্যাট সামটাইম ইট ইজ অলসো প্লান্টেড উইথ ক্রপস। ক্রপের বিভিন্ন রকম শস্যের ক্ষেত্রে এই গাছ বসানো হয়, কারণ দেখা হয় যদি জলের ডিফিসিয়েন্সি দেখা যায় বা জলের পরিমাণ কমতে দেখা যায় সেক্ষেত্রে এই গাছের পাতার কালার দেখে তারা বুঝতে পারে, সেক্ষেত্রে তখন জল যদি লাগে তাহলে তারা আলাদাভাবে কৃত্রিমভাবে জলের ব্যবস্থা করতে পারে। প্লান্ট অফ ব্যানানা ইজ served and its stem is weak, both flower and fruit of banana is eaten। আমরা জানি ব্যানানা গাছের আমরা সবকিছুই খেয়ে থাকি সাধারণত, শুধু পাতাটা বাদ দিয়ে, কিন্তু গাছের আমরা কি খাই, ফ্লাওয়ার তো খাই যেটাকে আমরা মোচা বলি, তাই তো, আর কি কলাটাকেও খাই, ব্যানানাটাকে আমরা কাঁচাতেও খাই আবার পাকাতেও খাই। শেষ হয়ে গেল, এরপরে শুধু একটুখানি পয়েন্ট আছে, আর একটু ধৈর্য ধরে তোমরা লাস্টটুকু দেখে নাও, দিয়ে এখানে আমি ভিডিও শেষ করছি। ইম্পর্টেন্স অফ প্লান্ট অন দ্য ডেভেলপমেন্ট অফ চাইল্ড। By knowing the different role played in life of human and animal like provide oxygen to breathe, food to eat, etc., child will be able to understand the importance of plant in human survival. By studying about its role in nature, child will be more sensitive towards nature and environment. By observing plants growth and development, child will develop curiosity about them and will try to study more about them. এটাই বলছে যে ইম্পর্টেন্স অফ প্ল্যান্ট অন ডেভেলপ অফ চাইল্ড, মানে চাইল্ডের ডেভেলপমেন্টে প্ল্যান্টটা কিভাবে হেল্প করতে পারে। আমরা এটাই বলতে পারবো যে যখন একটা শিশুকে শেখানো হবে যে গাছ আমাদের কিরকম ভাবে সাহায্য করে, তো একটা শিশু যখন রাস্তা দিয়ে ছোট গাছ থাকবে সেটাকে উপড়াবে না, গাছটাকে ছিঁড়ে ফেলবে না, তার যত্ন করতে শিখবে, গাছের সম্পর্কে তার পরিবেশ সম্পর্কে একটা ভালো একটা গুড ভাইবস জন্মাবে। যেমন পরিবার, যেমন মা বাবা আমাদের কেয়ার করে, তেমনি শিশুটাকেও শেখাতে হবে যে গাছগুলোকেও আমাদের সেইভাবে যত্ন করা উচিত, কারণ গাছদের জন্যই কিন্তু আমরা বেঁচে আছি। শুধু একটা শিশুকে নয়, এভাবে আমরা প্রত্যেকটা চাইল্ডকে বোঝাতে পারবো, তখন কি হবে, শিশুরা সবাই বুঝবে যে গাছটা আমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ জিনিস, এই গাছ না থাকলে আমাদের লাইফের কোনো ভ্যালুই থাকতো না। তখন তারা গাছ সম্পর্কে জানবে, পরিবেশ সম্পর্কে জানবে, তাদের ইন্টারেস্টটা ছোটবেলা থেকে গ্রো করবে, পড়াশোনা করার পরে তাদের আরো মনে হবে আমরা আরো কত কি জানতে পারি। ঠিক আছে, তো এই জন্যই আমাদের আরো বাচ্চাদের জানাতে হবে আমাদের পরিবেশ সম্পর্কে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটা যদিও তোমাদের জন্য বড় হয়ে গেছে, কিন্তু আমি তাও বলবো যে তোমরা একটু কষ্ট করে এই 40 মিনিটের ভিডিওটা দেখে নিও, তাহলেই দেখবে তোমাদের কষ্টটা সার্থক হচ্ছে। কারণ এর বাইরে যদি একবার তোমরা ভিডিওটা পুরো ডিটেলসে দেখে নাও, তারপরে 10 ইয়ার্স সলভ করো এই চ্যাপ্টারে, আমি 100% গ্যারান্টি দিয়ে তোমাদের বলতে পারি যে কোনো কোয়েশ্চেন তোমাদের আটকাবে না। তো যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে এটাই বলবো তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, আর অবশ্যই শেষে সাবস্ক্রাইব করে দিও, কারণ ভিডিওটা তোমাদের দেখতেই হবে আমি যদি তোমরা সিটেট ক্লিয়ার করতে চাও। আর সাবস্ক্রাইব অবশ্যই করো যদি তোমাদের কাজে লাগে ভিডিওগুলো। ঠিক আছে, আজকে ভিডিও এখানেই শেষ